নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ৪র্থ পর্ব। গাছ পাতার ফাঁকে সূর্যের আলো, ছায়া ছায়া ভাব, হেমন্তের শীত। সোনা চিঠি হাতে অর্জুন গাছের নিচে দাঁড়িয়ে আছে। শীত এসে যাচ্ছে বলে সকাল সকাল দিন শেষ হয়ে যাচ্ছে। চিঠিটা অমলা লিখেছে, নতুবা কে তাকে চিঠি দেবে? অমলার কথা মনে হলেই সে নীল রঙের আবছা আলো, পুরানো পাঁচিলের গন্ধ টের পায়। সেই ভাঙা কুঠির অন্ধকার এবং অমলার মুখ, চোখ, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ চোখের ওপর ভেসে ওঠে। তার ভিতরে কেমন একটা অনুভূতি হয়, মনে হয় জ্বর আসছে কম্প দিয়ে, শীত করছে। সে ভিতরে ভিতরে মায়ের মুখ মনে ভাবলে শক্ত হয়ে যায়। সে একটা পাপ কাজ করে এসেছে, মা বুঝি টের পেয়েছে। মুড়াপাড়া থেকে ফিরে আসার পরই মা ভালোভাবে কথা বলে না। মা যেমন ওর সামান্য অসুখ করলে মুখ দেখে টের পায়, তেমনি টের পেয়ে গেছে। গায়ের গন্ধ শুকে মা টের পেয়েছে বুঝি সোনা আর পবিত্র নেই। সোনা মুড়াপাড়া থেকে নতুন একটা অসুখ বাঁধিয়ে এসেছে। সোনা বাড়ির দিকে হাঁটতে থাকলো। আজ সে খেলতে গেল না পর্যন্ত। প্রতাপচন্দ্রের মাঠে ভলিবল নেমেছে। সোনা খেলে না, বোধহয় আগামীবার সে খেলতে পারে। এখনও মাঠ থেকে বল কুড়িয়ে দেয় এবং খেলা হলে ওর মতো সমবয়সীরা মাঠে নেমে কিছুক্ষণ বল নিয়ে লাফালাফি করে। সেই লাফালাফির নেশাও কম নয় তার। বিকেল হলেই সে ছুটবে। কিন্তু এই চিঠি সারাক্ষণ তাকে নানাভাবে বিব্রত করেছে। সে কোথাও এমন জায়গা খুঁজছে যেখানে দাঁড়িয়ে চিঠিটা পড়লে কেউ টের পাবে না। চিঠি পড়ে অমলাকে লিখবে, তুমি আমাকে আর চিঠি দিও না। কারণ সোনার ভয় অমলা হয়তো লিখবে, তুই কাউকে বলে দিসনি তো? এসব কথা কিন্তু কেউ কখনো বলে দেয় না, বলতে নেই, শুধু আমি তুই জানি। আবার যখন তুই মুড়াপাড়া আসবি তখন আমরা আরো বড় হয়ে যাব, কি মজা হবে না তখন? সোনা শোবার ঘরে ঢুকে আয়নায় মুখ দেখল। সে মাঝে মাঝে আজকাল চুরি করে আয়নায় মুখ দেখছে। আয়না ধরলেই মা জেঠিমা রাগ করেন। জেঠিমা বলবেন, কি এত মুখ দেখা, এমন বয়সে এত বেশি মুখ দেখতে নেই। কখনো বলবেন, আয়না ধরবে না সোনা, তোমাদের জ্বালায় কিছু রাখা যায় না, সব ভেঙে ফেলছে। সে চুরি করে মুখ দেখছে। মা বিছানায় শুয়ে আছে, সোনা টেবিলের ধারে খুটখুট করছে। ধনবউ মাথা তুলে দেখল সোনার নিবিষ্ট মনে আয়নাটা মুখের কাছে এনে দেখছে। নানাভাবে দেখছে মুখ, চোখ বড় করে, কপাল টান টান করে দেখছে। টেবিল থেকে চুরি করে মার স্নো মাখছে। সুন্দর করে চুল আঁচড়ে সে বিছানার দিকে তাকাতেই মায়ের চোখে চোখ পড়ে গেল। ভারী লজ্জা পেল সোনা। ধনবউ ছেলের সাজগোজ দেখে কাছে ডাকল। সোনা কাছে গেলে চুলটা আরো ভালো করে পাট করে দিল। স্নো যেখানে মুখের সঙ্গে মিশে যায়নি সেটা সুন্দর নরম হাতে মিলিয়ে দিল। বড় বউ এসেছে দেশলাই নিতে, এসে দেখল মা ছেলেকে সাজিয়ে দিচ্ছে। এই অবেলায় সোনা কোথায় যাবে? অন্যদিন এ সময় খেলার জন্য ওকে কিছুতেই আটকে রাখা যায় না বাড়িতে। সে জামা কাপড় পাল্টেই ছুটতে থাকে মাঠের দিকে, তাকে ধরে রাখা যায় না। গোপাটে নেমে গেলে বড় বউ ডাকবে, সোনা লক্ষ্মী আমার, চাদর গায়ে দিয়ে যা, ঠান্ডা লাগলে জ্বর হবে। কে কার কথা শোনে? সে ছুটে মাঠে নেমে যায়। অথচ আজ সোনা খেলার মাঠে যায়নি। বড় বউ সামান্য বিস্মিত হল। বড় বউ বলল, কিরে সোনা, মাঠে গেলি না? সোনা মাকে জেঠিমাকে দেখল। সে কিছু বলল না, সন্তর্পণে পকেটে হাত রাখল। নীল রঙের খামটা ওর পকেটে। সে তাড়াতাড়ি এ ঘর থেকে পালাতে চায়। সোনা বের হবার মুখে শুনল জেঠিমা বলছেন, সোনা তোমার মাকে এক গ্লাস জল এনে দাও। সোনার ভারী রাগ হলো মায়ের ওপর। মা ফাঁক পেলেই শুয়ে থাকে। শরীর খারাপ, কি যে অসুখ মায়ের সে বুঝতে পারে না। অন্য অনেক দিন সে চুরি করে আয়নায় মুখ দেখলে মা তাকে ডাকে, তাকে সাজিয়ে দিতে চায়। সে কাছে যায় না, গেলেই ধরা পড়ে যাবে এমন ভয় সে দূরে থাকে। নিজের মাথার চুলটা ঠিক করে নেয়। মা রোগা হয়ে যাচ্ছে, ভাত খেতে চায় না, তবু জেঠিমা সাধ্য সাধনা করে দুমুঠো খাওয়ান।
মার সেই খাবার দৃশ্য দেখলে সোনার কান্না পায়। খেতে খেতে কোনোদিন মা মালসাতে বমি করে ফেলেন। মার জন্য সে যে কি করবে ভেবে পায় না, অথচ আজ এই জল আনতে বলায় মার ওপর ভীষণ রাগ হচ্ছে। কি দরকার ছিল বলা জেঠিমাকে জল দিতে? জেঠিমার হাতে গুচ্ছের কাজ, সেজন্য তিনি সোনাকে জল দিতে বলেছেন। সে বের হয়ে যাবার পর কেন মা জল চাইল না? সে এখন পালবাড়ির পুকুর পাড়ে চলে যাবে। পাড়ে পাড়ে কত লটকন গাছ, ছোট ছোট গাছের ডাল বেয়ে অনায়াসে সে উপরে উঠে যেতে পারে। ডালপালা শাখার কোনো ঝোপের ভিতর বসে সে যদি চিঠিটা পড়ে তবে কেউ টের পাবে না। তার এখন তাড়াতাড়ি চলে যেতে হবে। সাঁঝ নামলে সে দূরে কোথাও যেতে পারে না, ভয় হয়। আর এ সময় মা বলেছেন জল দিতে, সে জল না দিয়েই চলে যেত। কিন্তু ইসম বলেছে জল না দিলে পরের জন্মে মাছরাঙা হয়। সে কিছুতেই মাছরাঙা হতে চায় না। সে মাছরাঙা হবার ভয় মার শিওরে জল এনে রেখে দিল। দরজার মুখে এলেই ধনবউ আবার ডাকল, সোনা। সোনা পিছন ফিরে তাকালে ধনবউ বলল, কোনখানে যাবি? সোনা বলল, কোনোখানে যামু না। আমার শিয়রে একটু বসবি, আমারে বাতাস দিবি, শরীরটা আমার ভালো না। এ কথা শুনে সোনার রাগ বাড়ছে। সে সবসময় মায়ের অনুগত, মেজদার মতো সে নয়। মেজদাকে মা কোনো কিছু করতে বললেই পারবে না বলে চলে যায়। মা নিরীহ স্বভাবের, মেজদা শুধু ছোট কাকাকে ভয় পায়। সোনাই মার ফুট ফরমাস খেটে দেয়, অথচ আজ তার এমন কথায় রাগে কান্না পাচ্ছে। এবং এখন কত কথা মা তাকে বলছে। সে শিয়রে বসে থাকলে মায়ের খুব ভালো লাগবে। মার একা একা ভালো লাগছে না। বাবাকে মা রাতে চিঠি লিখেছে, এই নিয়ে 3টে চিঠি সে ডাক বাক্সে ফেলে এসেছে, অথচ বাবা একটা চিঠির জবাব দেয়নি। আর কিছুক্ষণ সে মার কাছে বসে থাকলেই বলবে, হ্যাঁ রে সোনা, পিয়ন আইছিল। বাবার চিঠি এলেই মা সেদিন খুব সুন্দর সাজে, ভালো কাপড় পরে, লাল বড় সিঁদুরের টিপ কপালে এবং চুলে নানান রকম ক্লিপ এঁটে মা বাবার জন্য কেবল কি প্রার্থনা করে। সে আর মায়ের কাছে গেল না। কাছে গেলেই সে ধরা পড়ে যাবে। তার পকেটে একটা নীল খামের চিঠি। সে বলল, আমার ভালো লাগে না। সে মায়ের সঙ্গে এই প্রথম মিথ্যা কথা বলল, আমি মাঠে যামু মা। ধনবউ এবার উঠে বসল। মুখে খুব অরুচি, খেতে কিছু ভালো লাগে না। আমলকি খেলে জিভের স্বাদ ফিরে আসতে পারে। সে বলল, সোনা, আমার লাইগা আমলকি আনবি? মাঝি বাড়ির আমলকি গাছে খুব আমলকি হয়েছে। মাঝিদের বাড়িতে আমলকি গাছ। সোনা গাছটা চেনে। সময় অসময় গাছটায় ফল ধরে থাকে। সে ভাবল মার জন্য 2টো আমলকি চেয়ে নেবে। সে কতদিন আমলকি ফল খেয়ে জল খেয়েছে। আমলকি খেয়ে জল খেলেই মিষ্টি মিষ্টি লাগে জলটা। সে একটা আমলকি খেত এবং 1 ঢোক করে জল খেত। এতক্ষণ মা তাকে এই অন্ধকার ঘরে আটকে রাখতে চেয়েছিল। যেমন অমলা তাকে একটা অন্ধকার ঘরে টেনে নিয়ে গিয়েছিল। তখন চরাচরে কদম ফুল ফুটলেই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয়। কেমন যেন একটা নতুন অসুখের জন্ম হচ্ছে শরীরে। ভালোবাসা, ভালো লাগার কি একটা ব্যাপার। সে বুঝতে পারছে না, ছুঁতে পারছে না, ছুঁতে পারছে না নিজেকে। কেবল ঘুরে ঘুরে লটকনের ডালে ডালে সে একটা নিরিবিলি ঝোপ পেতেই চিত হয়ে ডালের উপর শুয়ে পড়ল। কেউ গাছের নিচে হাঁটছে। সে তাড়াতাড়ি আবার চিঠিটা লুকিয়ে ফেলল। তারপর মুখ নিচু করে দেখল, না, কেউ নেই। গাছের মাথায় একটা সাদা বক এসে বসেছে। সে যে এক বালক অমলার চিঠি নিয়ে এখানে পালিয়ে এসেছে বকটা টের পায়নি। সূর্যের মুখে মুখ করে বসে আছে, কুক কুক শব্দ করছে। সোনা খুব যত্নের সঙ্গে নীল খামটা খুলল। জায়গাটা যথার্থই নির্জন। গ্রামের এটা উত্তর দিক। শীতকালে ভালো রোদ পায় না। পালেদের বাঁশবাগান সামনে। পশ্চিমে ছোট্ট একটা নালা। এখনো জল আছে নালাতে। কত রকমের সব হেলেঞ্চা, কলমিলতা এবং জল সেচি আর কত সব ফড়িং, বিচিত্র বর্ণের। হেমন্তের পরে শীত আসবে। শীত শেষ হলে নালাতে জল থাকবে না। তখন সোনা এবং সকলে খাল পার হয়ে খেলার মাঠে যাবে। এই খালটায় জল আছে বলে এখনো এ পথে মানুষ নেমে আসে না। সোনা পাড়ে পাড়ে সব লটকন গাছ দেখতে পাচ্ছে।
গাছে গাছে নীলকণ্ঠ পাখি উড়ে আসবে। কতবার শীতের শেষে ওরা গাছের নিচে বসে থাকতো নীলকণ্ঠ পাখি দেখবে বলে, কিন্তু পাখি এলো না। সূর্যাস্ত হলো। কোনো দিন সাদা জ্যোৎস্নায় সে ইসমের হাত ধরে বের হতো। জ্যাঠামশাই সঙ্গে থাকতেন, তালি বাজাতেন হাতে। সোনা ভেবেছিল তিনি তালি বাজালেই ওরা কোনো দূরের সরোবর থেকে অথবা পাহাড় থেকে নেমে আসবে। সে নীল খামটা খুলতে গিয়ে একটা পাখির চোখ দেখতে পেল। পাখিটা কি তবে সেই তার নীলকণ্ঠ, যা সে খুঁজে বেড়াচ্ছে, জ্যাঠামশাই খুঁজে বেড়াচ্ছেন? চোখে তার কি দুঃখ! সে দেখল পাখিটা সেই পাখি, সাদা পাখি, একটা বক। সে কক কক করছে। সে খামটা এবার ছিঁড়ে ফেলল। গোটা গোটা অক্ষরে লেখা, বেশ বড় বড় করে লিখেছে অমলা, ধরে ধরে লিখেছে সোনাকে। সোনার মুখে এসে সে হেমন্তের রোদ পড়ছে পাতার ফাঁকে। মা তার শুয়ে আছে ঘরে। মার অসুখ। সে নিতান্ত বালক। সে চিঠিটা পড়ার জন্য এমন একটা গোপন জায়গায় চলে এসেছে। সুন্দর হস্তাক্ষরে লেখা, প্রিয় সোনা, আশা করি তুই ভালো আছিস। কেমন বড় মানুষের মতো লিখেছে। অমলা কলকাতার মেয়ে, তার তো সবই তাড়াতাড়ি জানার কথা। সে সুন্দর ভাষায় চিঠি তো লিখবেই। প্রিয় সোনা, এই কথা ভাবতেই ওর মুখটা লজ্জায় মহিমময় হয়ে গেল। তোর জন্য আমাদের খুব মন খারাপ। কিছু ভালো লাগে না রে, বড় একঘেয়ে। সকালে স্কুল, বিকেলে দুজনে আমরা টেবিল টেনিস খেলি, আর রাতে মাস্টারমশাই আসেন। এখানে আসার পর থেকেই বাবা আমাদের সঙ্গে বেশি কথা বলেন না। তারপর কিছু শব্দ অমলা কেটে দিয়েছে। এমনভাবে কেটেছে যে সোনা বুঝতে পারল না। আমরা আসার সময় তোর সঙ্গে দেখা করে আসতে পারিনি। সারা রাস্তায় আমরা কেঁদেছি, কারণ আগামী শীতে শুনেছি মা মরে যাবেন। খবর পেয়ে আমরা চলে এসেছি। এসে দেখি মা একটা সাদা বিছানায় শুয়ে আছেন। আমাদের চিনতে পারছেন না। সাদা চাদরের নিচে মায়ের নীল রঙের পা কি সুন্দর দেখাচ্ছিল। আমি, কমলা মায়ের সুন্দর পা ছুঁতেই দক্ষিণ দিকের জানলাটা খুলে গেল। দেখি সেখানে কারা একটা সিলভার ওক লাগিয়ে রেখেছে। কি যে হয়েছে মায়ের! চিঠিটা পড়তে পড়তে সোনার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা এখন আমার জানালায় শুয়ে থাকেন। দক্ষিণের জানালাটা কারা খুলে রাখে। দুর্গের র্যাম্পার্ট জানালা থেকে স্পষ্ট দেখা যায়। মনে হয় বাবা আর মাকে কোনো কষ্ট দিতে চান না। যা যা ভালোবাসেন বাবা তাই করছেন। সারা দিন শুয়ে থাকেন, ওঠার ক্ষমতা নেই। গভীর রাতে রেকর্ডে বাবা কিছু ধর্মীয় সঙ্গীত বাজান, আমরা তখন ঘুমিয়ে থাকি। কোনো দিন ঘুম ভেঙে গেলে এসব টের পাই। সকালবেলাতে বাবা মাকে পাঁজা কোলে বারান্দায় নিয়ে আসেন। নার্সরা তখন কাছে থাকে না। রেলিংয়ের ধারে বসে থাকেন তিনি। যতক্ষণ না সিলভার ওকে রোদ এসে নামবে ততক্ষণ বসে থাকবেন। তারপর গাছটায় রোদ এসে পড়লেই বাবা আবার মাকে খাটে শুইয়ে দেন। যেদিন কলকাতার আকাশে রোদ থাকে না, সেদিন মায়ের যে কি কষ্ট! মার মুখ দেখলেই মনে হয় তখন আজ অথবা কাল তিনি মরে যাবেন। কেন যে এমন হলো সোনা? মা মরে গেলে আমরা কার কাছে থাকবো সোনা? আমরা স্কুল থেকে এসে কিছুক্ষণ মায়ের পাশে বসি। বৃন্দাবনী মাকে সাজিয়ে দেয় রোজ। মা এখন আর বব চুল কাটেন না। চুল বড় হয়ে যাচ্ছে। বড় চুলে মাকে যে কি সুন্দর লাগে। মা গাউন পরেন না, সাদা রঙের সিল্ক, লাল পাড়ের সিল্ক। মা সিল্ক পরে সারাদিন বড় খাটে প্রার্থনার ভঙ্গিতে শুয়ে থাকেন। আমরা ডাকি, মা মা। মা আমাদের সঙ্গে কোনো কথা বলেন না। বুঝি শুধু দুর্গের র্যাম্পার্টে একটা নীল রঙের পাখি খোঁজেন। মা বড় করে সিঁদুরের টিপ পরেন। কিটসের কবিতা মায়ের খুব পছন্দ। আমরা মায়ের পায়ের কাছে বসে ছুটির দিনে কিটসের কবিতা আবৃত্তি করি। মা শুনতে পান কিনা জানি না। বাবা বলেছেন, তোমাদের মা যা ভালোবাসেন তাই করবে। আমরা মাকে আবৃত্তি করে কবিতা শোনাই, সেই সব স্তবক যা মার খুব পছন্দ। বাবা সময় অসময়ে যাই বলেন সবই মাকে কেন্দ্র করে। বাবার সঙ্গে কার্ডিফের কোনো পার্কে মার প্রথম দেখা। বাবা মাকে কি বলতেন? বাবা ভারতবর্ষের মানুষ, বাঙালি। কলকাতায় তাঁদের বাড়ি।
বাবা প্রথমে মাকে এমনই বলেছিলেন। বাবা বলেন, জানি না তোর মা কলকাতা বললেই বিষণ্ণ চোখে তাকাতো। যেমন সেই স্তবক, I made garland for her, bead and bracelets to an fragrant June. She looked at me as she did love and made sweet moan. কখনো কখনো বাবা পর্যন্ত আমাদের সঙ্গে গলা মেলান। সোনা কবিতার কোনো অর্থ ধরতে পারল না। সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়ল। সোনার স্মৃতিশক্তি প্রবল। দুবার পড়তে না পড়তেই কবিতাটা মুখস্থ করে ফেলল। চিঠিটা পড়তে পড়তে একসময় সোনা নিজেই কেমন একটা গাছ হয়ে গেল। তার মনে হচ্ছে সে স্থবির হয়ে যাচ্ছে, কারণ তার মা বিছানায়, মার অসুখ, কিছু খায় না। আগামী শীতে কি তার মাও মরে যাবে? অমলা, আমি কি করি? আমিও কি মার পায়ের কাছে বসে থাকব? সেই অন্ধকার ঘরে অমলার সাপটে ধরা, ওর ভালো লাগা এবং নদীর কাছে গিয়েও পাপ কাজের কথা বলতে না পারা। বলতে পারলে নদী অর্থাৎ এই জল, জল মানে জীবন, জীবন হচ্ছে প্রাচুর্যের দেবতা, দেবতা তাকে পাপ থেকে মুক্তি দিতেন। অসময় তুমি, সোনা, নদীর পাড়ে হেঁটে গেলে, বন্যা এসে তোমাকে ধুয়ে মুছে নিয়ে যাবে। সোনা নিচে নেমে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। সে বুঝতে পারছে ভিতরে ভিতরে তার বড় কষ্ট হচ্ছে। মার পায়ের কাছে বসে কমলা কবিতা আবৃত্তি করছে। সে কি করবে? মা বলেছে তাকে আমলকি ফল নিতে। সে খাল পাড়ে এসে প্যান্ট খুলে ফেলল। তারপর খাল পার হয়ে ফের প্যান্ট পরে ছুটল। ঘুরে গেলে রাত হয়ে যাবে। সে খাল পার হয়ে সোজা ঢুকে গেল মাঝি বাড়ি। কিছু আমলকি ফল নিয়ে গাঁয়ের পথে বাড়ির দিকে ছুটে চলল। সে ঘরে ঢুকেই মায়ের শিয়রে দাঁড়ালো। সে খুব হাঁপাচ্ছে, যেন ভয় পেয়ে সে ঘরে ঢুকেছে, অথবা কেউ ওকে পিছনে তাড়া করেছে। ধন বউ ছেলের কাতর মুখ দেখে বলল, তোর কি হয়েছে? সোনা কিছু বলল না। সূর্য অস্ত যাচ্ছে খেলার মাঠে। জানালাগুলি খোলা, দিনের আলো মরে আসছে। সে ফলগুলি মায়ের হাতে দিল। ধন বউ ভেবেছিল সোনা আমলকি না বলে এনেছে, মাঝিদের কেউ ওকে কিছু বলতে পারে, সে তাই ছুটে পালিয়ে এসেছে। সে তাই বলল, ওরা কিছু কইছে তোরে? না মা, কিছু কয় নাই। কিন্তু অদ্ভুত, সোনা কিছুতেই ফল হাতে দিয়ে বের হয়ে যাচ্ছে না। মায়ের শিয়রে চুপচাপ বসে রয়েছে। ধন বউ অপলক ছেলের মুখ দেখছে। সোনা যেন কিছু বললেই কেঁদে ফেলবে। ধন বউ মাথায় হাত রেখে বলল, কি রে, তুই কথা কস না কেন? কথা না কইলে আমার ভালো লাগে? এ সময় বড় বউ এসে ঘরে ঢুকল। সোনা শিয়রে বসে রয়েছে, চুপচাপ, মাথা গোঁজ করে হাঁটুর ভেতর মুখ রেখে বসে রয়েছে। ধন, তুমি রাতে কি খাবে? কিছু খামো না বর্দি। কিছু না খেলে চলবে কেন? তোমার জন্য পাতলা করে কই মাছের ঝোল করে দিচ্ছি। দুটো হেলেঞ্চার ডগা ফেলে দেবো, খেতে ভালো লাগবে। শিয়রে লেবুর পাতা রেখে গেলাম, ও কুটলেই পাতা শুকবে। তারপর সোনার দিকে তাকিয়ে বলল, সোনা, তুমি খেলতে গেলে না? সোনা এবারেও জবাব দিল না। সে মাথা গুঁজে একগুঁয়ে বালকের মতো বসে থাকল। বড় বউ ধন বউকে বলল, ওর হয়েছে কি? কি কই কন, চুপচাপ বইসা আছে, কথা কইলে জবাব দেয় না। তুই ওকে বকেছিস? না দিদি। তবে ও এমন শক্ত হয়ে বসে আছে কেন? জানি না। সোনা, এসো বলে বড় বউ ওকে টেনে তুলতে চাইল, কিন্তু সে মায়ের শিয়র থেকে কিছুতেই উঠল না। বড় বউ বলল, ছোট কাকাকে ধরে নিয়ে গেছে, তাতে কি হলো? ওরা কিছু করতে পারবে না, আবার চলে আসবে। কিন্তু সোনা একইভাবে বসে থাকল। বড় বউ ভাবল, তবে কি রঞ্জিত নেই বলে? সে বলল, তোর মামাকে ধরে সাধ্যকার, ধরা পড়লে তো ওর ফাঁসি হবে। বলতেই বুকটা কেঁপে উঠল বড় বউর, এবং সোনার প্রতি বড় বউ আরও কোমল হয়ে গেল। চল বাইরে, দেখ তো তোর জ্যাঠামশাই কোন দিকে গেছেন, খুঁজে আনতে পারিস কিনা। সোনার ভ্রুক্ষেপ নেই, সে উঠল না। বড় বউ কেমন বিরক্ত গলায় বলল, কি হয়েছে সোনা, কেউ তোমাকে কিছু বলেছে? সোনা বলল, না। তবে এভাবে বসে আছো কেন? খেলতে যাওনি কেন? শরীর খারাপ? সোনা ফের নির্বাক,
এই অসময়ে সোনা ঘরের ভিতর মায়ের শিয়রে চুপচাপ বসে রয়েছে। এভাবে বসে থাকা ভালো না। এবার বড় বউ বলল, দেখ তো সোনা, তোর ইসম দাদা তরমুজের ক্ষেত থেকে উঠে এসেছে কিনা। কিছুতেই সে কিছু শুনল না। সে যেমন মায়ের শিয়রে বসেছিল তেমনি বসে থাকল। মার কপালে ওর হাত। কি ঠান্ডা মার কপাল, শরীর। মা তার নিশিদিন বমি করে কেন? মাঝে মাঝে সে দেখেছে বমি করতে করতে মার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে কোনো দিন শিয়রে দাঁড়িয়ে মাকে বাতাস করেছে। বড় জেঠিমা দুধ গরম করে এনে দিয়েছেন। দুধ খেয়েই মা হড়হড় করে সব ফের তুলে দিয়েছে। একবার গোপাল ডাক্তার এসেছিল। মায়ের অসুখ দেখে জেঠিমাকে হাসতে হাসতে কি বলে গেছে। তখন মনে হয়েছিল তার চুরি করে ডাক্তারের সাইকেল পাঞ্চার করে দেবে। সোনাকে এমন শক্ত থাকতে দেখে ধনবউ পর্যন্ত উঠে বসেছে। মা তার সব টের পায়। মা বলল, আমার কিছু হয় নাই সোনা। এই যেই না বলা, সোনা ফুঁপিয়ে কেঁদে উঠল। আমলকি ফল খাইলে ভালো হইয়া উঠুম। বড় বউ এবার হাসতে হাসতে বলল, সোনা বাবুর সেজন্য কান্না? হ্যাঁ রে, তোর মার কিছু হয়নি, তোর এবার দেখবি বোন হবে একটা, বোকা। বলে সোনাকে জোর জার করে চৌকি থেকে তুলে আনলো। বোকা কোথাকার? তা তুমি বলবে তো ধন। সোনার দিকে তাকিয়ে বলল, সেজন্যে তুই মার কাছে বসে আছিস? আয়। বড় বউ সোনাকে বাইরে নিয়ে গেল। সে জেঠিমার দিকে তাকিয়ে আছে, চোখ টলটল করছে। বিশ্বাস হচ্ছে না? ইসম এতক্ষণে চলে এসেছে। সে বলল, তাই নাকি? এর লাইগা কান্দন? কি যেন এক পুলক শরীরে। আনন্দে সোনার ভিতরটা সহসা আকাশের নিচে খেলা করে বেড়াতে চাইল। সে ইসমের কথায় ফিক করে হেসে ছুটে পালিয়ে গেল। ইসম ছুটে গেল সোনার পিছনে। সে এসে ওকে নদীর চরে আবিষ্কার করল। কিছু খড়কুটো পাতার দরকার ছইয়ের নিচে। সে হাঁটতে হাঁটতে ছইয়ের দিকে গেল। সোনাকর্তাকে কিছু বলল না। ছোট্ট বাবুটি এখন নদীর চরে ঘাসের ওপর বসে আছে, আনমোনা। নদী, জল, আকাশ দেখছে। শীত পড়তে পড়তেই চন্দ্রনাথ চলে এলেন বাড়িতে। ভূপেন্দ্রনাথ আসবেন মাঘ মাসের 17 তারিখে, কারণ সেই তারিখে শচীন্দ্রনাথ ছাড়া পাচ্ছেন। কোর্ট কাছারি অথবা কি করে কি যে হয়েছিল সোনা জানে না। ছোট কাকা ফিরে আসছেন, ছোট কাকা ছাড়া পাচ্ছেন, এটাই এখন সুখবর। ওরা শীতের মাঠে রোদে পিঠ দিয়ে জোরে জোরে পড়ছিল। এই শীতকালটায় পড়ার চাপ কম। নতুন বই নতুন চাদরের মতো, গায়ে দিলেই কিরকম একটা গন্ধ যেন। সোনা নতুন বই পড়তে পড়তে নাকের কাছে এনে গন্ধটা শোঁকে। নতুন বই এলেই শীতের ভোরে রোদে পিঠ দিয়ে গাছের নিচে পড়তে বসে ওরা। অর্জুন গাছের নিচে বড় একটা শতরঞ্চ পেতে দিয়ে যায় ইসম। সকাল হলেই রোদ এসে নামে গাছটার নিচে। খুব ঘন পাতা বলে গাছের নিচে তেমন শিশির পড়ে না। ওরা সকালে মাস্টারমশাইকে ঘিরে পড়তে বসে। তখন ঠাকুমা ডালায় করে গরম মুড়ি তেলে মেখে রোদে পাঠিয়ে দেন। গাছের নিচে নরেন দাসের পেঁয়াজ ক্ষেত। লালটু কোনো দিন চুপি চুপি পেঁয়াজকলি তুলে আনে। মাস্টারমশাই যেন জানতে না পারে সে এমনভাবে যায়। কোনোদিন পল্টু যায় মাঠে, শিশিরে পা ভিজে যায়। সে ক্ষেত থেকে ধনেপাতা তুলে আনে। পেঁয়াজকলির কুচি, ধনেপাতার কুচি, তেলে মাখা মুড়ি, কাঁচা লঙ্কা, হুসহাস ঝালের শব্দ আর পিঠে শীতের রোদ্দুর। সামনে নতুন বই, নতুন ছবি, এসব মিলে সোনার এক ঐশ্বর্য ভরা জগৎ। তিনজন তখন জোরে জোরে পড়ে না কাসর ঘণ্টা বাজায় বোঝা দায়। কারণ অনেক দূর থেকে মনে হয় শীতের ভোরে কয়েকটা মোরগ লড়াই করছে। সেই শীতের সকালে চন্দ্রনাথ বাপের পায়ের কাছে বসেছিল। তিনি বাপের পা টিপে দিচ্ছেন। শীত এলেই বুড়ো মানুষটার শ্বাসকষ্ট বাড়ে। কফের টানে এ সময় তিনি খুব কষ্ট পান। হাত, পা, মাথা সব গরম কাপড়ে ঢাকা থাকে। ফ্লানেলের লম্বা টুকরো দিয়ে বুকে পিঠে যেন ব্যান্ডেজ বাঁধা। কাছে এলেই কেমন কর্পূরের গন্ধ এবং কফের গন্ধ। গলায় গরম উলের মাফলার, পায়ে গরম মোজা এবং মাথায় ফেটি বাঁধা। শ্বাসকষ্ট এত প্রবল যে জানালায় শীতের রোদ, গাছে কামরাঙা ফুল, ফুলে মধু, মধু খেতে এসেছে পাখিরা, সেসব কিছুই টের পাচ্ছেন না।
লেপ কম্বলের শরীর থেকেও শীত থেকে রক্ষা পাচ্ছেন না। পৃথিবীর সর্বত্র বুঝি তুষারপাত আরম্ভ হয়ে গেছে। পৃথিবীর শেষ উত্তাপ, শেষ সুখ বুঝি কেউ হরণ করে নিচ্ছে। নতুবা সারা রাত তিনি শীতে এত কষ্ট পাবেন কেন? সারা রাত উত্তাপের জন্য আর্তনাদ করবেন কেন? খাটের নিচে পাতিলে তুষের আগুন, সারা রাত তুষের আগুন জ্বালিয়ে রেখেছে বড় বউ, তবু মানুষটা উত্তাপ পায়নি। হাত পা কি যে ঠান্ডা! সূর্য কি তবে পলাতক বালকের মতো সৌরজগতের অন্য কোথাও অদৃশ্য হয়ে গেছে? পৃথিবীকে সে সামান্য উত্তাপটুকু পর্যন্ত দিতে পারছে না। কবে একবার সূর্যোদয় দেখবেন বলে বের হয়েছিলেন, আর বের হতে পারেননি। এখন একবার যে বলবেন, অথবা তার বলার ইচ্ছা, পৃথিবীতে কি আর সূর্যোদয় হবে না? আমাকে তোমরা গাছের নিচে দাঁড় করিয়ে সূর্যোদয় দেখাবে না? আমি কি সত্যি এভাবে ঠান্ডায় মরে যাব? তিনি বলতে পারছেন না। বললেই যেন তার সন্তানেরা পায়ের কাছে এসে বসবে, যেমন এখন বসে রয়েছেন চন্দ্রনাথ। বলবে, সবুজ বনে মৃত বৃক্ষ হয়ে বেঁচে আর লাভ কি? এবারে চন্দ্রায়নটা তবে করে ফেলি। এবং এ সময় তিনি শুনতে পেলেন তাঁর 3 নাতি জোরে জোরে পড়ে চলেছে। নতুন বই এলেই ওরা এভাবে পড়ে। কঠিন যা কিছু শব্দ আছে ঘুরে ফিরে বারবার পড়ে। পড়ে বুঝি জানায়, এই যে আমরা বালকেরা আছি, আমরা কত কিছু শিখে ফেলেছি, আমরা পৃথিবীর কত খবর এনে দিচ্ছি তোমাদের, তোমরা কিছু জানো না। আর নতুন বই পুরানো হলে শরীরের মতো জরাজীর্ণ অবস্থা। আর কতকাল পৃথিবীর জায়গা আপনি আটকে রাখবেন? এবার চন্দ্রায়নটা করে ফেলি। তারপর বলহরি হরিবোল বলে আপনাকে আমরা নিজ হাতে আপনি যে গাছ রোপণ করেছেন তার নিচে দাহ করি। আর কতকাল? শতবর্ষ পার হতে আর বাকি কি? ফলে মহেন্দ্রনাথ গলার কাছে যে কাশিটা উঠে আসছে তা আটকে রেখেছেন। তিনি কিছুতেই ধরা পড়বেন না, ভালো নেই তিনি। ভীষণ কাশি, শরীর দুর্বল, হাত পা ঠান্ডা, যেন তার যথার্থই কোনো কষ্টবোধ নেই। পায়ের কাছে ছেলে তাঁর বসে আছে। তিনি কত সবল দেখানোর জন্যই যেন লেপের ভিতর থেকে শীর্ণ হাতটা বের করার চেষ্টা করলেন। হাওয়ার ওপর দুলিয়ে দেখাতে চাইলেন তিনি কত সবল আছেন, সুস্থ আছেন। চন্দ্রায়নের সময় তার এখনো হয়নি। চন্দ্রনাথ বাপের এসব বোঝেন। মনে মনে তিনি হাসলেন। কষ্ট আর চোখে দেখা যায় না। চন্দ্রনাথ এবার হাতটা লেপের তলায় ঢুকিয়ে দিয়ে বললেন, আমি চন্দ্রনাথ বাবা। তুমি যে চন্দ্রনাথ তা বুঝি টের পাই নাই মনে করো? একেবারে বালক হয়ে গেছেন তিনি। চন্দ্রনাথ পাছে চন্দ্রায়নের কথা বলে ভয় এমন বলছেন মানুষটা। এবার তিনি বললেন, সোনা লালটু পল্টুর উপনয়ন দিতে চাই, মাঘ ফাল্গুনের দিন আছে। তা ভালো। বলেই যে কাশিটা এতক্ষণ গলার কাছে আটকে ছিল সেটা মুখে তুলে আনলেন। তারপর কোঁত করে গিলে ফেললেন কফটা। চন্দ্রায়ন করতে বলবে এই ভয়ে তিনি শরীর শক্ত করে রেখেছিলেন এতক্ষণ। কিন্তু ছেলে যখন বলছে উপনয়নের কথা, তখন একবার উঠে বসা যায় কিনা চেষ্টা করা যাক। আমারে চন্দ্র একটু ধর, উইঠা বসতে পারি কিনা দেখি। চন্দ্রনাথ বললেন, বারান্দার রোদ নামুক, আপনারে নিয়ে যামু বারান্দায়। বুড়ো মানুষটা এবার যথার্থই প্রাণ ফিরে পেলেন। হাসি হাসি মুখে বললেন, ধন বৌমার দিকে লক্ষ্য রাইখো, সন্তানাদি পেটে। সন্তানাদি কথাটা বললেন এই জন্য যে পৃথিবীতে এই যে একটা জগৎ মা জননীরা গর্ভের ভিতর সৃষ্টি করে রাখে, সেই জগৎ সম্পর্কে এখন তার শিশুর মতো পুলক অথবা কৌতূহল, ক্রমে ছোট হতে হতে একেবারে অনুর মতো হয়ে যাওয়া, এবং সেই সৃষ্টির আধারে প্রবেশ করার আগে অন্ধকারের ভয়। একবার প্রবেশ করে গেলে ভয় থাকে না। সেই জগৎ যেখানে তিনি কিছুক্ষণের জন্য বিচরণ করবেন। অন্তহীন নীহারিকাপুঞ্জে তার অস্তিত্ব ক্ষণে ক্ষণে নক্ষত্রের মতো আকাশের গায়ে জ্বলতে থাকবে। তারপর তিনি শিশির পাতের মতো কোনো ঝিনুকের অন্ধকারে টুপ করে একদা ঝরে পড়বেন পৃথিবীর মাটিতে। তার জন্ম হবে আবার সেই শৈশবের খেলা আরম্ভ হয়ে যাবে এই বৃক্ষের নিচে। সেই আদি অন্তহীন আধারের প্রতি সম্মানসূচক শব্দ ব্যবহার না করে পারলেন না, প্রায় যেন গৌরবে বহুবচনের মতো। সুতরাং তিনি সন্তান না বলে সন্তানাদি কথাটা ব্যবহার করলেন।
চন্দ্রনাথ বসে বসে বাবার মুখ দেখলেন। বাবার সেই মহিমান্বিত চেহারার সাদৃশ্য এই মানুষের মুখে কোথাও খুঁজে পেলেন না। কতকাল থেকে তিনি এই বিছানায় কালাতিপাত করছেন এবং এই কালাতিপাতের সময় শরীর ক্রমে ছোট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এত হালকা যে চন্দ্রনাথ কত অল্প আয়াসে তাকে একটা ডল পুতুলের মতো পাঁজা কোলে তুলে নিয়ে এলেন বারান্দায়। বারান্দায় যেখানে রোদ এসে নেমেছে সেখানে দুপাশে বালিশ দিয়ে এক ছোট্ট পুতুলের মতো বসিয়ে দিলেন। বসতে পারেন না, তবু 2 হাত সামনে বিছিয়ে যেমন শিশুদের ছবি তোলা হয় তেমনি তাকে চারপাশের বালিশে রেখে দেওয়া হলো। দাঁত নেই, চোখ অন্ধ, এক বীর্যবান মানুষ এই সংসারে শতবর্ষের আয়ুতে আবার সেই আঁধারে ভ্রূণের মতো প্রবেশ করবেন। ক্রমে ভ্রূণ থেকে কীটে এবং তারপর সেই পঞ্চভূতে বিলীন হয়ে গেলে পৃথিবীর শস্যভরা মাঠে নতুন আলোক বর্ষিত হবে। তখন সাদা জ্যোৎস্নায় উপনয়নের বালক সন্ন্যাসীরা মাথা ন্যাড়া করে নদীর জলে দাঁড়িয়ে থাকবে। হাতের অঞ্জলিতে নদীর জল, পূর্বপুরুষকে জলদান করবে। বাপের তৃষ্ণার্ত মুখ দেখে চন্দ্রনাথের এমনই মনে হলো। আবার সেই বাদ্য বাজছিল, ঢাক ঢোল সানাই বাজছে। জল ভরতে গেছে মেয়েরা, মাথা ন্যাড়া করছে সোনা, লালটু, পল্টু। উৎসবের বাড়ি, কত আত্মীয় কুটুম, তাদের সন্তান সন্ততি, সব ছেলেপুলে চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা বুঝি তামাশা দেখছে, এমন এক ভাব চোখে মুখে। ওরা কেউ কেউ ঠাট্টা তামাশা করছে। সোনা শক্ত হয়ে বসে আছে, সে মাথা ন্যাড়া করবে না। তাদের তাড়িয়ে না দিলে মাথা ন্যাড়া করবে না। যারা হাসছিল তাদের তাড়িয়ে দিল ইসম, এবার মাথা পেতে দিয়েছে সোনা। ইসমের এমন খুচরো কত কাজ, ইসম অবসর পাচ্ছে না। সে এইমাত্র নয়াপাড়া থেকে ঘুরে এসেছে, আবার তাকে বিশ্বাসপাড়া যেতে হবে। যাবার আগে সে গাছে উঠে আমের শুকনো ডাল, বেলপাতা, পল্লব হোমের জন্য পেরে রেখে দিয়েছে। রান্নাঘরের পাশে কাল সারা দিন খেটে ইসম একটা নতুন চালাঘর তুলেছে। বড় বড় ডেগ, হাঁড়ি, পিতলের বালতি, মালসা চালার নিচে। ফুলকপি বাঁধাকপি কাটছে হারান পালের বউ, বড় মাছ কাটছে দীনবন্ধুর 2 বউ। বড় ডেগে গরম হচ্ছে দুধ। মুসলমান পাড়া থেকে সবাই দুধ দিয়ে যাচ্ছে, শচী সব দুধ মেপে রাখছে। এই উৎসবের বাড়িতে একমাত্র ধন বউ কিছু করতে পারছে না। পেটে তার সন্তান, সন্তান পেটে নিয়ে শুভকর্মে হাত দিতে নেই। ধন বউ চুপচাপ বারান্দার এক কোণে বসে শুধু পানের খিরি বানাচ্ছে। সুতরাং বড় বউর ওপরই চাপ বেশি। বড় বউ এই শীতেও ঘেমে গেছে। খুব ভোরে উঠে স্নান করেছে বড় বউ, লাল পেরে গরদ পড়েছে। আত্মীয় স্বজনদের জন্য সকালের জলখাবার ঠিক করতে হয়েছে। দক্ষিণের ঘরে ফরাস পাতা হয়েছে। পঞ্চমী ঘাট এবং ভাটপাড়া থেকে বড় বড় পণ্ডিত এসেছেন। ওরা ধর্মাধর্মের তর্কে ডুবে আছেন। ওদের জন্য বাটিতে গরম দুধ এবং মুড়ি, 2টো সন্দেশ জলখাবার গেছে। সন্ধ্যা আহ্নিকের জন্য ঘাটের পাড়ে জমি সাফ করে দেওয়া হয়েছে। সারা সকাল পণ্ডিতেরা সেখানে বসে আহ্নিক করেছেন। যারা দূর থেকে আসছে তাদের চন্দ্রনাথ দেখাশোনা করছেন। ভূপেন্দ্রনাথ টাকা পয়সা এবং কোথায় কি প্রয়োজন হবে সারাক্ষণ তাই দেখাশোনা করছেন। কেউ বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতে পারছে না। শশীভূষণ বৈঠকখানায় পণ্ডিতের সঙ্গে ন্যায় নীতির গল্পে ডুবে গেছেন। মাঝে মাঝে ভূপেন্দ্রনাথ কাজ ফেলে পণ্ডিত প্রবোধদের সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকছেন। কোনো ত্রুটি যদি হয়ে থাকে, মার্জনা ভিক্ষার মতো মুখ। আমাদের এই পরিবারে আপনাদের আগমন বড় পুণ্যের সামিল। এভাবে তিনি ঘুরে ঘুরে সবার কাছে পরিবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। আপনাদের আগমনেই এই উৎসব সফল, এমন নিবেদন করছেন। শচীন্দ্রনাথ এবং শশীবালার কাছে গিয়ে বললেন, মা, তোমার আর কি লাগবে? শশীবালা আলু, বাঁধাকপি, পটল, কুমড়ো এসবের ভিতরে ডুবেছিলেন। যত লোক খাবে তার হিসাব মতো সব বের করে দিচ্ছেন শশীবালা। মায়ের পাশে শচীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকতে পারলেন না। সুলতানাদির বাজারে আর বারোদির হাট থেকে মাছ এসেছে, তবু মাছ কম হবে কিনা একবার দেখা দরকার। পুকুরে জাল ফেলা যদি দরকার হয়, সেজন্য গগনা জেলে জাল নিয়ে পুকুর পাড়ে বসে রয়েছে। তিনি গগনা জেলেকে কিছু মাছ তুলে দিতে বললেন। তাছাড়া শচীর পকেটে ঘড়ি, তিনি মাঝে মাঝে ঘড়ি দেখে কখন বৃদ্ধিতে বসার সময় কটার ভিতর চলন দেওয়া হবে
এবং হোম কটা থেকে কটার ভিতর শেষ করা দরকার, আহ্নিক হোমের আগে না পরে করাতে হবে, এসব হিসাব রাখছেন বলে ভূপেন্দ্রনাথ আর তাকে অন্য কোনো কাজের ভার দেননি। তিনি তাড়াতাড়ি পুকুর পাড়ে এসে দেখলেন এখনো কামানো হয়নি। সোনার মাথার অর্ধেকটা চাঁচা হয়েছে, সাদা ধবধবে মাথা, পিঠে চুল, শীতে সোনা কাঁপছে। সোনা জবুতবু হয়ে বসে রয়েছে। কান ফুটো করা হবে এই বলে সকলে ওকে ভয় দেখাচ্ছে। সে ভয় শক্ত হয়ে আছে। ভূপেন্দ্রনাথ ব্যাপারটা বুঝতে পেরে বললেন, না, কান তোমার কেউ ফুটা করবে না। ভূপেন্দ্রনাথ সোনার পাশে দাঁড়িয়ে থাকলেন। যারা পুকুরে জল ভরতে গেছে ওরা ফিরে এলেই স্নান। হলুদ রাঙানো কাপড় পরেছে সোনা, হলুদ মেখে স্নান করানো হবে। স্নানের শেষে ওরা নতুন কাপড় পরবে। সোনার মাথা ন্যাড়া হলে ভূপেন্দ্রনাথ মাথায় হাত রাখলেন, ছোট্ট একটা শিখা তালুতে। সোনা দুবার শিখাতে হাত রেখে কেমন পুলক বোধ করল। এবং তখন গান হচ্ছিল পুকুর পাড়ে। যারা জল ভরতে গেছে তারা গান গাইছে, সুর ধরে অদ্ভুত সব গান। সোনা, লালটু, পল্টুর মঙ্গল কামনায় গান গাইছে। এরা এই সংসারে বড় হচ্ছে। বড় হতে হতে ওরা এক ধর্মপ্রচারে ডুবে যাচ্ছে। সে ধর্মের নাম হিন্দু ধর্ম। নানাবিধ ক্রিয়াকলাপের ভিতর তুমি মহাভারতের মানুষ, এমন যেন এক বোধ গড়ে দিতে চাইছে তারা। সোনা যেন একবার নদীর পাড়ে ল্যান্ডোতে ফিরতে ফিরতে ভেবেছিল সে ক্রমে উপকথার নায়ক হয়ে যাচ্ছে। আজও সে তেমনি নায়ক। তার জন্য কি সব জাঁকজমক। এদিকে ফতিমা কাছে নেই, থাকলে কি না খুশি হতো। কিন্তু নতুন কাপড় পরার সময় যত গণ্ডগোল দেখা গেল। পিসিমার ছোট ননদের মেয়ে দীপালি দাঁড়িয়ে আছে। শীতের রোদে ওদের স্নান করানো হচ্ছে। সেই ঢাক ঢোল বাজছে, সানাই বাজছে, শুভ কার্যে উলুধ্বনি, ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ার মতো যেন ওদের মাথায় পিতা, পিতামহ, প্রপিতামহের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। কিন্তু সোনা কাপড় পরে না, পরার অভ্যাস নেই। সে কাপড় পাল্টাবার সময় দেখল ভিড়ের ভিতর থেকে দীপালি তাকিয়ে আছে। ওর ভীষণ লজ্জা লাগছিল। সে 2 হাতে 10 হাতি কাপড় কোমরে জড়িয়ে রেখেছে, ছাড়তে পারছে না। ছেড়ে দিলেই সে ন্যাংটো হয়ে যাবে। ন্যাংটো হয়ে গেলে দীপালি ওর সব দেখে ফেলবে। সে শীতের ভিতর হিহি করে কাঁপছে, অথচ কাপড় ছাড়ছে না। সোনা এ সময় তার জেঠিমাকে খুঁজছিল। পিসিমা বললেন, কাপড়টা সারো। সে কাপড় ধরে দাঁড়িয়ে থাকলো। মেসোমশাই এসে বললেন, কি সোনা, শীতে কষ্ট পাইতাছো কেন? কাপড় সারো। সোনা আবার তাকালো। লালটু বলল, কি আদর আমার, জেঠিমা না আইলে তিনি কাপড় সারতে পারতাছে না। তখন এলো বড় বউ। কি হয়েছে সোনা, এখনো তুমি ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছো? সোনা এবার চারপাশের ছোট ছোট মেয়েদের দিকে চোখ তুলে তাকালো। বড় বউ বলল, ও তার জন্য বলে সে সোনার হাঁটুর কাছে পা ভাঁজ করে বসল। আমার কত কাজ সোনা, তোরা যদি এমন করিস তবে কাজের বাড়িতে চলে? সোনা কিছু শুনছে না মতো হাত ওপরে তুলে দাঁড়িয়ে আছে। বড় বউ শুকনো কাপড়টা আলগা করে আড়াল দিয়ে ভিজে কাপড়টা খুলে ফেলল। তারপর সুন্দর করে ধুতিটা কুঁচি দিয়ে পরিয়ে দিল। কাপড়টা সোনার মাপ মতো নয়, বড় বলে কিছুটা জবুতবু অবস্থা সোনার। সে নিজের কাপড়ে প্যাঁচকে কখনো উল্টে পড়ে যেতে পারে। সেজন্য বড় বউ কাপড়ের কোঁচাটা কোমরে গুঁজে দিল। এবার ওরা গিয়ে বসল আচার্যদেবের সামনে। আচার্যের আসনে বসে আছেন পণ্ডিত সূর্যকান্ত। তিনি দীর্ঘ এক পুরুষ এবং সূর্যের মতোই আজ তার দীপ্ত চোখ মুখ। তিনি যেন 3 বালককে কঠোর চোখে দেখতে থাকলেন। হে বালকেরা, তোমাদের পুনর্জীবন হচ্ছে, এমন চোখে দেখছেন। বালকদের মুখ দেখে তিনি বুঝতে পারছেন এত বেলা হয়ে গেছে, এখনো সামান্য জলটুকু পর্যন্ত ওরা খেতে পায়নি, ফলে চোখ মুখ শুকিয়ে গেছে। এবার তিনি হাঁক দিয়ে জানতে চাইলেন ষোড়শ মাতৃকার কত দূর, বৃদ্ধি শেষ হলো কিনা, না হলে এই ফাঁকে চলনের কাজ সেরে নেওয়া যেতে পারে। পালকিতে বসার সময় সোনা দেখল দীপালি ওর ওপাশে চুপচাপ উঠে বসে আছে। সোনার গলায় পদ্মফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা, গায়ে সিল্কের পাঞ্জাবি, হরিণের চামড়ার ওপর সে বসে রয়েছে। আর কত রকমের ফুল ছড়ানো সেই হরিণের চামড়ার ওপর। 3টে পালকি যাত্রা করবে। ওরা যতদূর প্রতিদিন গ্রাম মাঠ ভেঙে নদীর পাড়ে যায়, ততদূর এই পালকিতে ওরা চলে যাবে।
সোনা দীপালিকে পছন্দ করে না, কারণ দীপালি ঢাকা শহরে থাকে। সে বড় বড় কথা বলে, সোনাকে অযথা ছোট করতে চায়। আজ সে দেখছে সেই দীপালি সবসময় কাছে কাছে থাকতে চাইছে। সোনা প্রায় ভিতরে বরের বেশে বসেছিল। সে দীপালির দিকে তাকাচ্ছে না। পালকিটা দুলছে, ওর ভয় ভয় করছিল। কিন্তু চলতে থাকলে ওর আর ভয় ভয় করল না। পিছনে বাজনা বাজছে, সানাই বাজছে। প্রতিবেশীরা সকলে নেমে এসেছে। ওরা নরেন দাসের মাঠে এসে নামল। তারপর গোপাট ধরে অশ্বত্থতলা পার হবার সময় মনে হলো পালকি টোডারবাগের কাছে এসে গেছে। দীপালি বলল, সোনা, আমারে দেখ। কি দেখুম? আমি কি সুন্দর ফ্রক পরেছি। সোনা বলল, বাজে ফ্রক। দীপালি বলল, তুই কিছু জানিস না। সোনা উঁকি দিল এবার, আর তখন আশ্চর্য হয়ে গেল। দেখল মঞ্জুর মিয়ার বড় বটগাছের নিচে অনেকের সঙ্গে ফতিমা দাঁড়িয়ে আছে। সে কোন পালকিতে সোনাবাবু যায় দেখতে এসেছে। বড় দ্রুত যাচ্ছিল বেহারা। নিমেষে মুখটা মিলিয়ে গেল। সোনা উঁকি দিয়েও মুখটাকে ভিড়ের ভিতর আর খুঁজে পেল না। পালকিটা পাশ কাটিয়ে গেল ফতিমার। কি সব সুমিষ্ট ফুলের সুবাস ছড়িয়ে গেল। ভুর ভুর গন্ধে চারপাশটা ভরে গেল। সোনাবাবু ফুলের ওপর বসে আছে, প্রায় যেন রাজপুত্রের সামিল। পাশে কে একটি মেয়ে। ফতিমার মনটা কেমন খারাপ হয়ে গেছে। অভিমানে ওর চোখ ফেটে জল আসছে। সে সোনাবাবুর সঙ্গে একটা কথা বলতে পারল না। শামুর মা সাদা পাথরের রেকাবিতে 3টে তাঁতের চাদর এবং 3টে আতাফল রেখে দিয়েছে। ওর কোমরের ব্যথা আবার বাড়ছে। মাঝে কিছুদিন বিছানায় পড়েছিল, এখন সে লাঠি ঠুকে চলাফেরা করতে পারছে। ঠাকুর বাড়িতে উপনয়ন। সে বাবুর হাট থেকে 3টে তাঁতের চাদর আনিয়ে রেখেছে। এসব নিয়ে তার যাবার কথা, কিন্তু এই শরীরে সে যাবে কি করে? স্বামী স্ত্রী অলিজানও চিন্তিত। এই উপনয়নে অথবা বিবাহে যখন যা কিছু হয়, শামুর বাপ বেঁচে থাকতে কিছু না কিছু দিয়েছে। এবং শামুর বিয়েতেও বুড়ো কর্তা নারায়ণগঞ্জ থেকে পাছা পেরে শাড়ি আনিয়ে দিয়েছিলেন। এমন শুভ দিনে, এমন উৎসবের সময় ফতিমা সোনাবাবুর সঙ্গে কথা বলতে পারল না। ওর ভিতরে ভিতরে কষ্ট হচ্ছিল খুব। সে দেখল মা একটা সাদা পাথরের রেকাবি নিয়ে দাঁড়িয়ে আছে। কাকে দিয়ে যে পাঠায়। ফতিমা বলল, মা, আমি নিয়া যামু, দাও আমারে। তখন সেই পণ্ডিত সূর্যকান্ত, আচার্যদেব, রিজু চেহারা, বয়সের ভার যাকে এতটুকু অথর্ব করতে পারেনি, নামাবলী গায়ে, সাদা গরদ পরনে এবং শিখাতে জবাফুল বাঁধা, তিনি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছিলেন এবং সাধু ভাষায় নানান রকম নির্দেশাদি সহ। মানবক ক্ষৌরাদিকার্য সমাপনপূর্বক স্নান করিয়া গৈরিকাদি রঞ্জিত বস্ত্র পরিধান করিবেন। পৈতা উপলেপনাদি মোক্ষণ সংস্কারান্তে কর্ম করিয়া যথাবিধি চরু গ্রহণ করিবেন। যথা সদা সম্পতয় জুষ্টং গৃহ্ণামি। এই বলে তিনি আহ 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 যেন আগ্নেয় স্বাহা। আহ আহ অনেক দূরে দূরে এই উচ্চারণ প্রতিনিয়ত বাতাসে ধ্বনি তুলে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। ফতিমা গ্রাম থেকে নেমে গোপাটে পড়তেই সে গম্ভীর শব্দ শুনতে পেল, যেন কোনো মহাঋষি হাজার হাজার হোমের কাষ্ঠ জেলে কলসি কলসি ঘি ঢেলে দিচ্ছেন। তেমন এক পুত পবিত্র ধ্বনি প্রতিমাকে আপ্লুত করছে। সে মাথায় রেকাবি আর কোঁচড়ে আতাফল নিয়ে ছুটতে থাকল। অতঃপর আচার্যদেব বলিলেন, সমস্ত কার্য সমাপনপূর্বক একটি যজ্ঞোপবীত দক্ষিণ স্কন্ধাবলম্বনভাবে কুমারের বাম স্কন্ধে দিবে। মন্ত্রক যথা ওং যজ্ঞোপবীতং পরমং পবিত্রং। এমন সব মন্ত্র সূর্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া বলিতে লাগিলেন। সোনা আচার্যদেবের সামনে এবার অঞ্জলিবদ্ধ হয়ে বলল, ওং উপনয়ন্তু মাং যুষ্মৎপাদাহ। আচার্যদেব বলিলেন, ওং উপনেস্বামী ভবন্তম। অনন্তর আচার্য অগ্নির উত্তর দেশে গমনপূর্বক 4টি ঘৃতাহুতি প্রদান করিলেন। তাহার পর আচার্যদেব অগ্নির দক্ষিণ দিকে দণ্ডায়মান হইলেন। সোনার সম্মুখে যজ্ঞের কাষ্ঠ প্রজ্বলিত হইতেছিল। উজ্জ্বল অগ্নির শিখায় তাহার মুখমণ্ডল কম্পমান হইতেছে। মনে হইতেছে মুখমণ্ডলে কে তাহার দেবী গর্জন লেপন করিয়াছে।
মাথায় কিরণ পড়িতেছে, সেই আদিত্যের কিরণ। ক্ষুধায় কাতর, মুখমণ্ডল বড় বিষণ্ণ, ক্লান্ত। সে দণ্ডায়মান থাকিতে পারিতেছে না, তার উরু কাঁপিতেছে। সে তবু আচার্যদেবের সম্মুখভাগে করপুটে দণ্ডায়মান। যজ্ঞ হইতে ধূম উত্থিত হইতেছে। ওর চক্ষুর্দয় সহসা লাল অগ্নিবর্ণ ধারণ করিতেছে এবং সুবাসিত হোমের যজ্ঞকাষ্ঠ হইতে মন্ত্রের মতো এক অপরিচিত বোধ ও বুদ্ধি উদয় হইবার সময় ভিতরে কি যেন গুরু গুরু করিয়া বাজিতেছে। সোনার বলিতে ইচ্ছা হইতেছে, আমি তৃষ্ণার্ত, জলপান নিমিত্ত তৃষ্ণার্ত। আচার্যদেব হাসিলেন। হাসিতে বিষাদ ফুটিয়া উঠিল। কৃচ্ছসাধন নিমিত্ত এই উপবাস, অথবা বলিতে পারো সন্ন্যাস জীবনযাপন। তিনি এইবার ধীরে ধীরে ওর অঞ্জলিতে জল সিঞ্চন করিলেন। অতঃপর সেই অঞ্জলিতে স্বীয় অঙ্গুলি মিশ্রিতপূর্বক কহিলেন, বশিষ্ঠ ঋষি তৃষ্টুপছন্দ অগ্নির দেবতা জলাঞ্জলি সেকে বিনিয়োগ। তিনি কুমারকে অভিষেক করিলেন। আন্তর আচার্য মন্ত্র উচ্চারণপূর্বক সূর্য দর্শন করাইলেন এবং জিজ্ঞাসিলেন, কিম নামাসি? শ্রী অতীশ দীপঙ্কর দেব শর্মাহং ভো। আচার্যদেবের পুনরায় প্রশ্ন, কস্য ব্রহ্মচার্যাস্যি। এবার আচার্যদেব খুব আস্তে আস্তে কিছু মন্ত্রপাঠ করিলেন। সে তাহার বিন্দু বিসর্গ বুঝিতে পারিল না। সে সেই মুখের প্রতি অবলোকনপূর্বক অধোবদনে নিবিষ্ট হইল। এভাবে শোনা যেন ক্রমে অন্য এক জগতে পৌঁছে যাচ্ছে, যা সে এতদিন দেখেছে এবং শুনেছে। এই জগৎ তার থেকে সম্পূর্ণ আলাদা। সে সকালে উঠে যে সোনা ছিল, আর সে তা নেই। সে অন্য সোনা। সে পূত এবং পবিত্র। চারপাশে তার পবিত্রতার বর্ম পরানো হচ্ছে। মন্ত্র সে ঠিক ঠিক উচ্চারণ করতে পারছে না। না পারলে চুপচাপ আচার্যদেবের দিকে তাকিয়ে থাকছে, কারণ আচার্যদেব এত দ্রুত মন্ত্রপাঠ করছিলেন যে সোনার পক্ষে অনুসরণ করা কিছুতেই সম্ভব হচ্ছে না। সে শুধু মুখের দিকে তাকিয়ে বসে আছে। হরিণের চামড়ার ওপর সে বসেছিল। সামনে কোষাকুষি, গঙ্গাজল, হাতে কুশের আংটি এবং বিচিত্র বর্ণের সব ফুল, দূর্বা, বেলপাতা, তিল, তুলসী। আচার্যদেব কহিলেন, আচমন করো। সোনা আচমন করিল। আচার্যদেব কহিলেন, কুশের দ্বারা মাথায় জল সিঞ্চন করো। সে মাথায় জল সিঞ্চন করিল। মন্ত্র পাঠের পর আচার্যদেব সন্ধ্যা পাঠের নিগূঢ় অর্থ প্রকাশ করিলেন। তিনি কহিলেন, একদা সন্দেহ নামক মহাবলিষ্ঠ ৩০০ কোটি রাক্ষস মিলিত হইয়া সূর্যের সংহারার্থে উপস্থিত হইয়াছিল। তখন দেবগণ ও ঋষিগণ সমবেত হইয়া জলাঞ্জলি গ্রহণপূর্বক সন্ধ্যার উপাসনা করত সেই সান্ধ্যোপাসনাকৃত বজ্রভূত জলপ্রক্ষেপ দ্বারা সমস্ত দৈত্যের বিনাশ সাধন করেন। এই জন্য বিপ্রগণ নিত্য সান্ধ্যোপাসনা করিয়া থাকেন। তারপরে তিনি কহিলেন, ওং সন্ন আপ ধনন্নাং সমনং সত্য নুপ্পা। মরুদেশোদ্ভব জল আমাদের কল্যাণ করুক। অনুপদেশজাত জল আমাদের মঙ্গলপ্রদ হোক। সাগর বাড়ি আমাদিগের শ্রেয় বিধান করুক এবং কূপ জল আমাদিগের শুভদায়ী হোক। সেদাক্ত ব্যক্তি তরুমূলে থাকিয়া যে প্রকার সেদ হইতে মুক্তি লাভ করে, স্নাত ব্যক্তি যেইরূপ শারীরিক মল হইতে মুক্ত হয়, জল আমাকে তদ্রূপ পাপ হইতে পরিত্রাণ করুক। হে জল সকল, তোমরা পরম সুখপ্রদ। অতএব ইহকালে আমাদিগের অন্ন সংস্থান করিয়া দাও এবং পরলোকে সুদর্শন পরম ব্রহ্মের সহিত আমাদিগের সম্মিলন করাইয়া দাও। স্নেহময়ী জননী যেমন স্বীয় স্তনদুগ্ধ পান করাইয়া পুত্রের কল্যাণ বিধান করেন, হে জলসমূহ, তোমরাও তদ্রূপ ইহলোকে আমাদিগকে কল্যাণময় রসের দ্বারা পরিতৃপ্ত করো। হে বাড়িসমূহ, তোমরা যে রস দ্বারা জগতের তৃপ্তি করিতেছ, সেই রস দ্বারা আমাদিগের যেন তৃপ্তি জন্মে। তোমরা আমাদিগের সেই রসভোগের অধিকার প্রদান করো। মন্ত্র পাঠের দ্বারা সোনার মুখমণ্ডল নানা বর্ণে রঞ্জিত হইতেছিল। মাথার উপর দ্বীপ্রহরের রৌদ্র, সম্মুখে সেই হোমাগ্নি এবং কোষাকুষিতে তাহার হাত। আর আচার্যদেব যেন নিরন্তর তাহার নাভি হইতে মন্ত্র উচ্চারণপূর্বক তাহার অর্থ ব্যাখ্যা করিতেছিলেন। সোনা এইসব ক্রিয়াকর্মাদির ভিতর এক দুর্গেও রহস্যে প্রথিত হইতেছিল। তিনি কহিলেন, মহাপ্রলয়কালে কেবল ব্রহ্মা বিরাজমান ছিলেন। তখন সমস্ত অন্ধকারাবৃত ছিল।
তদনন্তর সৃষ্টির প্রাক্কালে অদৃষ্টবশে সলিলপূরিত সাগর সমুৎপন্ন হইল। সেই সাগর বাড়ি হইতে জগৎ সৃষ্টিকারী বিধাতা সঞ্জাত হইলেন। সেই বিধাতাই দিবা প্রকাশক সূর্য ও নিশা প্রকাশক চন্দ্র সৃষ্টি করিয়া বৎসরের কল্পনা করেন। অর্থাৎ সেই সময় হইতে দিবা রাত্রি ঋতু অয়ন বৎসর প্রভৃতি যথা নিয়মে প্রতিষ্ঠিত হইল। সোনা ভাবছিল তাহার নাম শ্রী অতীশ দীপঙ্কর দেবশর্মা। দেবশর্মা ভো ভো শব্দের উচ্চারণে তাহার মনে হাসির উদ্রেক হইল। সে তাড়াতাড়ি হাসি নিবারণার্থে কহিল, সূর্যাশ্চ মেতি মন্ত্রস্য ব্রহ্ম ঋষি। আচার্যদেব কহিলেন, সূর্যশ্চ মা মন্ত্রের ঋষি ব্রহ্মা। প্রকৃতি ইহার ছন্দ, জল দেবতা এবং আচমন কর্মে ইহার প্রয়োগ হয়। সূর্য যজ্ঞ ও যজ্ঞপতি ইন্দ্রাদি অমরগণ অসম্পূর্ণ যজ্ঞজনিত পাপ হইতে আমাকে উদ্ধার করুন। আমি রাত্রিকালে মন বাক্য হস্ত পদ জঠর ও শিষ্ণ দ্বারা যে পাপ করিয়াছি দিবা তাহা বিনষ্ট করুন। আমাতে যে পাপ আছে তৎসমস্ত এই সলিলে সংক্রামিত করিয়া এই পাপময় সলিল হৃৎপদ্ম মধ্যগত অমৃতজনী জ্যোতির্ময় সূর্যে সমর্পণ করিলাম। উহা নিঃশেষে বশীভূত হোক। সোনা আর পারছে না, ওর তেষ্টা পাচ্ছে। সে বোধহয় পড়ে যেত। ফতিমা ঠাকুর ঘরের পাশে দাঁড়িয়ে দেখছে। সে আলগাভাবে দাঁড়িয়ে আছে, একা। সে নাকে নথ পড়েনি, পায়ে মল পড়ে আসেনি। ওর লম্বা ফ্রক ঝলমল করছে এবং ওড়না দিয়ে মাথায় ঘোমটা। সোনা জানে না ওর ঠিক পিছনে এক বালিকা চুপচাপ বসে সোনাবাবুর মন্ত্রপাঠ শুনছে। যত শুনছে তত বিস্মিত হয়ে যাচ্ছে। সে এইসব সংস্কৃত শব্দ জানে না, সে কোনো অর্থ বুঝতে পারছে না। অথচ কেমন এক ভাবগম্ভীর আওয়াজ এই উৎসবকে মহিমামণ্ডিত করছে। বাবু যে দাঁড়াতে পারছে না, পা কাঁপছে, সে শেফালি গাছটার নিচে দাঁড়িয়ে তা টের পাচ্ছিল। সূর্যকান্ত বুঝতে পারলেন উপবাসে সোনা কাতর। তিনি তাকে এক গ্লাস জল খাবার অনুমতি দিলেন। সে এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে ফেলল। ফতিমার মনে হলো এবার সোনাবাবু ওর দিকে তাকাবে। সে 3টে চাদর, 3টে আতাফল এবং 3টে আমলকি নিয়ে এসেছে। এগুলি সে মাটিতে রেখে দিলে বড় বউ গঙ্গাজল ছিটিয়ে ঘরে নিয়ে গেছে। গঙ্গাজল বড় দুর্লভ বস্তু। এক গটি জল এনে সেই জল শিশি করে বাড়ি বাড়ি এবং এক কলসি জলে 1 ফোঁটা হোমিওপ্যাথি ওষুধের মতো ব্যবহার। ফতিমা জানে গঙ্গাজল ছিটিয়ে না নিলে এই উৎসব ওদের পবিত্র থাকবে না। বড় বউ ওকে গাছটার নিচে বসতে বলে গেছে। সে বলে না গেলেও বসে থাকত। এত কাছে এসে সে সোনাবাবুর পইতে হচ্ছে না দেখে চলে যেতে পারত না। সোনাবাবু কখন ওকে একবার ঘাড় ঘুরিয়ে দেখবে এই আশায় অপলক তাকিয়ে আছে। এবার ওরা পুবের ঘরে ঢুকে যাবে। এই ঘরে ঢুকলে ওরা 3 দিন বের হতে পারবে না। এই 3 দিনের অজ্ঞাতবাস সোনা অথবা লালটু পল্টুর কাছে প্রায় বনবাসের মতো। ওরা ঘরে ঢুকে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল। ফতিমার দিকে সোনাবাবু একবারও তাকালো না। ওরা 3 জন পাশাপাশি দাঁড়ালো, হাতে বিল্লদণ্ড, কাঁধে ভিক্ষার ঝুলি, গৈরিক রঙের একখণ্ড কাপড় কোমরে জড়ানো। প্রথমে ধন বউ এবং বড় বউ এলো ডালা সাজিয়ে। ওরা 3 জনকে 3টে সোনার আংটি দিল। সোনা মায়ের দিকে তাকিয়ে বলল, ভবতু ভিক্ষাং দেহি। ভিক্ষা দিতে গিয়ে সোনার মুখ দেখে ধন বউ অন্যমনস্ক হয়ে গেল। একেবারে ঋষি বালকের মুখ, যেন কোনো অরণ্যের ছোট্ট বিহারে ভিক্ষু বিদায়ের জন্য দাঁড়িয়ে আছে। এমন মুখ দেখলেই ধন বউর ভয় হয়। পাগল মানুষের কথা মনে হয়। বংশের কেউ না কেউ কোনো না কোনো দিন নিরুদ্দেশে চলে যাবে। সোনার মুখ ঠিক ওর পাগল জ্যাঠামশাইয়ের মতো। সোনা মাকে দেখছে। ধন বউ ছেলের মুখের দিকে আর তাকাতে পারছে না, যেন এক্ষুনি জড়িয়ে ধরে কেঁদে ফেলবে। লালটুর জন্য ধন বউর এত কষ্ট হয় না। সে মায়ের পাশে শোয় না, সে আলাদা শোয়। নিজের দায়িত্ব যেন নিজেই নিতে পেরেছে। ধন বউ সোনাকে ভিক্ষা দিয়েই তাড়াতাড়ি বের হয়ে গেল। বড় বউ তখন ছোট্ট এক হাঁড়িতে নানা রকম মিষ্টি সাজাচ্ছিল। খুব যত্নের সঙ্গে কলাপাতা দিয়ে মুখটা বেঁধে দিয়েছে। ইসম এত লোকজন যে পা ফেলতে পারছে না, কখন কাকে ছুঁয়ে দেবে এই ভয়। সে ফতিমাকে নিয়ে এলো। বড় বউ ইসমের পঙ্গু বিবির জন্য আলাদা একটা বাসনে কটা মিষ্টি তুলে রাখল।
ফতিমাকে বলল, এটা নিয়ে যা, তোর নানিকে বলবি শরীর ভালো হলে যেন একবার আসে, ওদের যেন আশীর্বাদ করে যায়, কতদিন দেখি না। ফতিমা ঘাড় নাড়ল। তোর বাবা এসেছে? ফতিমা বলল, না। নিয়ে যেতে পারবি তো, না ইসম দিয়ে আসবে? ফতিমা বলল, পারমু, ফেলে দিস না কিন্তু। ইসম মিষ্টির হাঁড়িটা ওর হাতে দিল, কিন্তু হাতে নিতে অসুবিধা। ফতিমা অর্জুন গাছটার নিচে এসেই হাঁড়িটা মাথায় তুলে নিল। তারপর যেমন সে গোপাটে নেমে এসেছিল সাদা পাথরের থালাতে 3টে তাঁতের চাদর নিয়ে, আতাফল নিয়ে, তেমনি সে এখন মিষ্টির হাঁড়ি নিয়ে ছুটছে। আর সোনাবাবু তার দিকে তাকালো না ভেবে কষ্ট পাচ্ছে। সে কতক্ষণ থেকে শেফালি গাছটার নিচে বসেছিল। একবার অন্তত দেখুক সোনাবাবু, সুন্দর ফ্রক পরে সে এসেছে, সে তার সবচেয়ে ভালো ফ্রক গায়ে দিয়ে এসেছে। সে কত কথা বলবে ভেবে এসেছিল, অথচ সোনাবাবু একবার চোখ তুলে তাকালো না। ফতিমা এখন অভিমানে ফেটে পড়ছে। আর তখন দেখল হাজি সাহেবের সেই খোদাই ষাঁটটা। টের পেয়েছে ছোট্ট এক বালিকা হাঁড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছে। ষাঁড় তো এখন আর জীব নেই, ধর্মের ষণ্ড হয়ে গেছে। সে ফতিমাকে দেখেই শিং বাগিয়ে ছুটে আসছিল। ফতিমার প্রাণ তখন উড়ে যাচ্ছে। এক চোখ কানা ষণ্ডটা ওকে দেখে ছুটে আসছে, পাগলের মতো উন্মত্ত প্রায় ছুটে আসছে। কে কাকে রক্ষা করে তাবৎ জীবের ওপর রোষ তার। মুখের একটা দিক পুড়ে বিভৎস, চামড়া ঝুলে গেছে। ষণ্ডের সঙ্গে লড়াই করতে হলে যেদিকে চোখটা নেই সেদিকে লড়াই আরম্ভ করতে হয়। মেয়েটা হা হা করে চিৎকার করতে করতে ছুটছে, লেজ তুলে ধর্মের ষণ্ড ছুটছে। পাগল মানুষ অসত্যের ডালে বসে মজা দেখছেন। মেয়েটাকে মেরে ফেলবে, এই দুপুরের সহসাই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ। সামনে শীতের মাঠ। মেয়েটা কিছুতেই মিষ্টির হাঁড়িটা ফেলে দিচ্ছে না। প্রাণপণ সে চেষ্টা করছে গ্রামে উঠে যাবার, কিন্তু পিছনে তাকাতেই সে আর নড়তে পারল না। ষণ্ডটা খ্যাপা ঝড়ের মতো ওকে ফালা করে দেবে। ফতিমা ভয়ে চোখ বুজে ফেলল। আর কি এক জাদুর মায়া! পাগল মানুষ যেন সব জানেন। তিনি সেই গাছের ডালে বসে বুঝে শুনে কোন ফ্রন্ট থেকে ষাঁড়ের সঙ্গে লড়াই চালানো যায় এই ভাবতেই মনে হলো গাছের ডাল নিচু, অনেক দূর পর্যন্ত শাখা প্রশাখা জমিতে চলে গেছে। সে ডালে বসে হাত বাড়ালেই মেয়েটাকে তুলে নিতে পারবে। এক চোখ কানা জীব টের পাবে না কোথায় গেল শামুর মেয়েটা। খ্যাপা ঝড়ের মতো ষণ্ডটা যেই না এসে পড়ল, তিনি হাতে আলগোছে যেমন এক দৈত্য ছোট্ট পুতুল তুলে নেয়, তেমনি তুলে নিয়ে ডালে বসিয়ে দিলেন ফতিমাকে, আর হা হা করে হাসতে থাকলেন। ষণ্ডটা ভীমরুল কামড়ালে যেমন এক জায়গায় ঘুরে ঘুরে ছুটে বেড়ায়, তেমনি সে ছুটে বেড়াতে থাকল। আর পাগল মানুষ মনীন্দ্রনাথ গায়ের জামা খুলে ষণ্ডটাকে নিচে দোলাতে থাকলেন, যেন তিনি ষণ্ডের সঙ্গে লড়াইয়ে নেমেছেন। তার হাতের কাছে ফতিমা কাঁপছে, চোখ বুজে আছে, মৃত্যু ভয় চোখ খুলতে পারছে না। আর তখন মানুষটা ষণ্ডটাকে নিয়ে খেলায় মেতে গেছেন। সে পা দিয়ে জামাটা দোলালেই ওটা খেপে গিয়ে তেড়ে আসে। সে জামাটা ওপরে তুলে নিলে ষণ্ডটার সামনের একটা কাফিলা গাছে হুমড়ি খেয়ে পড়ে। বারবার এমন হচ্ছে। এক সময় ফতিমা চোখ খুলল, দেখল ষণ্ডের মুখ ভোঁতা হয়ে যাচ্ছে, শিং দিয়ে রক্ত পড়ছে। আর পাগল মানুষের সঙ্গে ফতিমাও খেলাটা বড় মজার ভেবে গাছের ডালে বসে উঁকি দিয়ে থাকল। ষণ্ডটা একসময় বোকা বনে মাঠের দিকে চলে গেল। ফতিমা এখন গাছের ডাল থেকে ইচ্ছে করলে লাফ দিয়ে নামতে পারে, কিন্তু ষণ্ডটা ভিটা জমিতে গিয়ে শক্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, শুধু বড় অসত্য গাছটার দিকে তাকিয়ে আছে। এখন গাছের ডালে ওরা দুজন পা ঝুলিয়ে বসে আছে, দুজনের মাঝখানে মিষ্টির হাঁড়ি। মনীন্দ্রনাথ হাঁড়িতে কি আছে দেখার জন্য উঁকি দিলেন। ছেঁড়া কলাপাতার ভেতর থেকে তিনি দেখতে পেলেন সব রকমের মিষ্টি একসঙ্গে মিশে গেছে। ফতিমা হাত দিয়ে একটা বের করে মনীন্দ্রনাথের মুখের কাছে নিয়ে গেল, বলল, খাইবেন? মনীন্দ্রনাথ হাঁ করলেন। ফতিমা প্রথম একটা দিল, তারপর একটা, আবার একটা, দিচ্ছে আর খাচ্ছে। ফতিমার কি যে ভালো লাগছে! কৌতূহল ফতিমার, এই মানুষ পাগল মানুষ পীর না হয়ে যান না। যেন কথা ছিল এই দিনে ফতিমা যখন গায়ে উঠে যাবে তখন এক ধর্মের ষণ্ড তাড়া করবে, মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে। এই পীর মানুষ বুঝি জানতেন।
তিনি আগে ভাগে এসে অসত্যের ডালে বসে আছেন। সে দেখল এবার আর একটা মিষ্টিও নেই। ফতিমা বলল, আর কি দিমু খাইতে? মনীন্দ্রনাথ এবার হাঁড়িটা তুলে যে রসটুকু পড়েছিল চুমুক দিয়ে খেয়ে ফেললেন। ফতিমা বলল, বাড়িতে নিয়ে যামু কি? মনীন্দ্রনাথ এবার লাফ দিয়ে গাছ থেকে নেমে পড়লেন। তারপর মেয়েটাকে কাঁধে তুলে খালি হাঁড়িটা হাতে নিয়ে গোপার ধরে হাঁটতে থাকলেন। বাড়িতে উঠে মনীন্দ্রনাথ অর্জুন গাছটার নিচে খালি হাঁড়ি নিয়ে ফতিমার সঙ্গে বসে থাকলেন। ওরা দুজন যেন এ বাড়িতে অনেক দূর দেশ থেকে উৎসবের খবর পেয়ে চলে এসেছে। সবাই খেয়ে গেলে যা কিছু উদ্বৃত্ত থাকবে ওরা পাত পেতে খাবে। ইসম খালি হাঁড়ি দেখে অবাক হয়ে গেল। ফতিমা এবং পাগল মানুষ উভয়ের ভিতর যেন কতকালের আত্মীয় সম্পর্ক। ফতিমা মনীন্দ্রনাথকে ছেড়ে যেতে সাহস পাচ্ছে না, কারণ ষণ্ডটা ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। ইসম বলল, তুই বাড়ি যাস নাই? না। বড় কর্তার লগে তর কি কাম? ফতিমা দুষ্টুমি করে বলল, তাই না আমার সব মিষ্টি খাইয়া ফেলছে। এই না যেই শোনা ভূপেন্দ্রনাথ ছুটে এলেন। কি যে হবে, আবার মানুষটার পাগলামি বেড়ে গেল। ইসমকে বললেন, আবার একটা হাঁড়ি নিয়ে আয় মিষ্টির। হাঁড়িটা ইসম তুই দিয়া আয়। মনীন্দ্রনাথ বললেন, গ্যাত চোরেত শালা। ফতিমা বলল, তাইন মিষ্টি খাইতে চায় নাই, আমি তাইন রে খাওয়াইছি। ইসমের মাথায় বজ্রাঘাত। সে তেড়ে গেল। মাইয়া, তুই আর খাওয়ানের মানুষ পাইলি না? কি একটা অপরাধ হয়ে গেল। ইসম বলল, মাইজা মামা পোলাপান মানুষ, বোঝে না কিছু। ভূপেন্দ্রনাথ কিছু বললেন না। বড় বউ মিষ্টির হাঁড়ি আবার পাঠিয়েছে। ইসম ওটা নিয়ে যাচ্ছে। পাগল মানুষ মনীন্দ্রনাথ ফতিমাকে নিয়ে ইসমের পিছনে হাঁটছেন। তিনি ফতিমাকে বাড়ি পৌঁছে দেবেন। বাড়ি পৌঁছে না দিলে ষণ্ডটা আবার ইসম এবং ফতিমা উভয়কে তেড়ে আসতে পারে। তিনি ষণ্ডটাকে ভয় দেখাবার জন্য অর্জুনের ডাল ভেঙে নিলেন। পাতা ছিঁড়ে ডালটা মাথার ওপর পাইক খেলার মতো বারবার ঘোরাতে থাকলেন। তখন সারাদিন পর সোনা একটু কাঁচা দুধ গন্ডুস করে ঘি এবং কিছু ফল আহার করছে। বড় বউ ওদের দেখাশোনা করছে। সে আর বের হবে না। বাটিতে কাঁচা মুগ ভিজিয়ে রেখেছে। নানান রকমের ফল, তরমুজ, ফুটি সব একটা পাথরে কেটে রেখেছে বড় বউ। লালটু হাপুস হুপুস ঘি খাচ্ছে। কাঁচা দুধ খেতে গিয়ে সোনার ওক উঠে আসছে। সে মধু খেলো সামান্য, বেলের শরবত খেলো, আর খেলো 2 টুকরো ফুটি। আর কিছু সে খেতে চাইছে না। বড় বউ নানাভাবে ওকে খাওয়াবার চেষ্টা করছে। তার কম বয়সে পৈতা, এত ছোট বয়সে পৈতা হচ্ছে বলে ওর আদর বেশি। লালটু 2-3 বার খেঁকিয়ে উঠেছে। বড় বউ তখন ধমক দিয়েছে ওকে, তোমার তো মাথা ব্যথা কেন? আমি তো খাওয়াচ্ছি ওকে। বলে 2টো কাঁচা মুগ ওর মুখের কাছে নিয়ে গেল। সোনা আর কিছুতেই খেলো না। বড় বউ বলল, রাতে চড়ু হবে, খেয়ে দেখবি, ভালো লাগবে। সোনা উঠে পড়ল। সে দরজায় উঁকি দিয়ে দেখল সবাই খাচ্ছে। বড় বউ বলল, এই কি হচ্ছে তোমার? এসব দেখতে নেই, দরজা বন্ধ করে দাও। সোনা দরজা বন্ধ করে ফের এসে জেঠিমার কাছে বসল। সে ভেবেছিল ক্ষুধার জন্য পেট ভরে খেতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে সে আর কিছুই খেতে পারবে না। পেটে যেমন ক্ষুধা ছিল তেমনি আছে। উঠানে সবাই খাচ্ছে, সে কিছু খেতে পারছে না। মাছ এবং বাঁধাকপির তরকারির গন্ধ আসছে। জিভে জল চলে আসছিল। যত জল চলে আসছিল তত সবার ওপর তার রাগ বাড়ছে। সকাল থেকে তাকে নিয়ে যে কী সব হচ্ছে। বড় বউ বলল, তুই সোনা যদি এটুকু খেয়ে নিস তবে একটা আতা ফল পাবি। সে আতা ফল খেতে ভালোবাসে। সে বলল, কই দেখি। বড় বউ 3টে আতাই দেখালো। তুই যদি আর একটু খাস তবে দেবো। সোনা শেষবার চেষ্টা করল। কাঁচা মুগের সঙ্গে নারকেল দিয়ে খেতে চেষ্টা করল। কোনো রকমের পাথরের সবটুকু খেয়ে হাত পাতল। বড় বউ একটা আতা দিল সোনাকে। সে 3 দিনে 3টে আতা পাবে। এই আতা ফলের লোভে যেন সোনা অনায়াসে এই 3 দিন এই ঘরে বনবাসী হয়ে কাটিয়ে দেবে, অথবা প্রায় সবটা ওর অজ্ঞাতবাসের মতো। সব সমবয়সী আত্মীয় স্বজনেরা এসে গোল হয়ে বসেছে। দীপালি আসছে বারবার। কেউ কেউ গল্প জুড়ে দিয়েছে এবং এক সময় রাত গভীর হলে বড় বউ এক পাশে
মাঝে সোনা, লালটু, পল্টু এবং সবশেষে পাগল মানুষ খড়ের ওপর কম্বল পেতে শুয়ে পড়বে। ঠিক জানালার নিচে মাটির গাছা, তার উপর প্রদীপ। 3 দিন অনির্বাণী প্রদীপ শিখা ওদের শিয়রে জ্বলবে। বড় বউ রাতে ঘুম যেতে পারবে না ভালো করে। সলতে তুলে না দিলে কখন সলতে প্রদীপের বুকে এসে একসময় নিভে যাবে। নিভে গেলেই অমঙ্গল হবে ওদের। বড় বউর প্রায় সারা রাত জেগে থাকার মতো, লক্ষ্য রাখা প্রদীপ না নিভে যায়। প্রদীপ নিভে যাবার আশঙ্কায় কিছুতেই ঘুম আসে না চোখে। তখন স্মৃতির ভিতর বড় বউকে ডুবে যেতে হয়। বালিকা বয়সের কথা মনে হয়, যেন কোনো কনভেন্টের সবুজ মাঠে সে ছুটছে। পাশে গির্জা, গির্জার চূড়ায় সোনালি রোদ এবং তার ছায়ায় লম্বা আলখাল্লা পরে ফাদার দাঁড়িয়ে আছেন, মুখে স্মিত হাসি। সব কিছু দেখছেন। গির্জার ছায়ায় তাঁর অবয়ব কেন জানি বড় বউর বড় দীর্ঘ মনে হতো। তিনি বলতেন, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর শূন্য ছিল তখন, এবং অন্ধকার জলধির ওপর ভাসমান এই জগতে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক। তাহাতে দীপ্তি হইল। ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। তখন বড় বেশি বালিকা বড় বউ, বড় বেশি চঞ্চল, অথচ ফাদার গির্জার বেদিতে উঠে দাঁড়ালেই সে কেমন গভীর মনোযোগ দিয়ে সেই ঈশ্বর প্রতিম মানুষের কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যেত। বাইবেলের প্রাচীন মানব মানবীর ভিতর হারিয়ে যাবার ইচ্ছা হতো, অথবা কোনো কোনো রাতে কেন জানি মনে হতো সেই প্রাচীন মানব মানবী আর কেউ নয়, সে নিজে, এবং অন্য একজন মানুষ কোথাও নিষিদ্ধ ফল খাবার জন্য ছুটে বেড়াচ্ছে। তখন সে মাঝে মাঝে স্বপ্নে সেই মানুষের সঙ্গে নিষিদ্ধ ফল খাবার লোভে ঘুরে বেড়াচ্ছে। মনে হতো সামনে এক নীলবর্ণের নদী, পারে সে এবং তার প্রিয় পুরুষটি। ফাদার গাছের নিচে দাঁড়িয়ে ওদের দেখছেন, যেন তিনি আর ফাদার নন, একেবারে দেবদূত। তিনি বলছেন হাত তুলে, দেয়ার ইজ লাইট। এমন কথায় গির্জার সিঁড়িতে দাঁড়িয়ে বড় বউ ঘণ্টা বাজাবার ইচ্ছা হতো। সংসারের সবাই পাগল মানুষকে ভালো করার জন্য সব কিছু করেছে, কেবল কেউ তাকে গির্জায় নিয়ে যায়নি। বলতে পারেনি কেউ, দেয়ার ইজ লাইট। সিঁড়িতে উঠে গির্জার সেই সুন্দর পবিত্র ধ্বনি শুনলে হয়তো তিনি আর পাগল মানুষ থাকতেন না। গির্জার ছায়ায় দাঁড়িয়ে ফাদারের মতো প্রিচ করতেন। তিনি ভালো হয়ে যেতেন। তিনিও বলতেন, দেয়ার ইজ লাইট। আবার এও মনে হয় বড় বউ, মানুষটা এই পৃথিবীর মানুষ নয়, অন্য সৌরলোকের মানুষ তিনি। তাকে বুঝে ওঠার ক্ষমতা কারও নেই। সংসার থেকে একেবারে বিচ্ছিন্ন এই মানুষ নদীর পাড়ে পাড়ে বেঁচে থাকার রহস্য খুঁজে বেড়াচ্ছেন বুঝি। এখন সেই মানুষ ঘুমোচ্ছেন না জেগে আছেন টের পাওয়া যাচ্ছে না। ওর জন্য 2টো আলাদা বালিশ রেখেছিল বড় বউ, কিন্তু 3 বালক শুয়ে আছে, শিয়রে তাদের কোনো বালিশ নেই। শক্ত খড়কুটোর উপর, কম্বলের উপর শুয়ে আছে, এবং তাদের গায়ে কম্বল আর কিছু নেই। নেই মানে থাকতে নেই। তাদেরই কৃচ্ছতার প্রতি সমবেদনা জানানো বুঝি তাঁর ইচ্ছা। তিনি বালিশে মাথা রাখেননি, আলগা শুয়েছেন, ওদের মতো কম্বল গায়ে শুয়েছেন। বড় বউ যতবার শিয়রে বালিশ দিয়ে এসেছে ততবার তিনি তা সরিয়ে দিয়েছেন। সোনা ঘুমের ভিতর গায়ে কম্বল রাখছে না। সে দুপুরবেলায় কাপড় ছাড়ার সময় লজ্জায় ম্রিয়মাণ ছিল। এখন তার গৈরিক কাপড় খুলে কোথায় সরে গেছে। একেবারে সে আদি মানব। বড় বউ কম্বলটা ফের তুলে ওর শরীর ঢেকে দিল। এই সব কাজ তার এখন এই ঘরে। কে বালিশ রাখছে না মাথায়, কার হাত কম্বলের বাইরে, এবং প্রদীপের আলো কমে গেলে বাড়িয়ে দিতে হবে। এই সব কাজের ভিতর তার রাত কেটে যাচ্ছে। পাগল মানুষ, ঘিয়ের প্রদীপ, ফলমূলের গন্ধ আর রাতের নির্জনতা এবং পাখিদের ডাক তাকে বারবার অন্যমনস্ক করছে। মালতী নিখোঁজ। রঞ্জিত এখন কোথায়? ওর মনে হলো তখন রাত পোহাতে বেশি আর দেরি নেই। সে এবার পূবের জানলাটা খুলে দিল। সে দেখল অনেক দূরে মাঠের ওপর দিয়ে লণ্ঠন হাতে কেউ এদিকে উঠে আসছে, যেন অর্জুন গাছটার নিচে উঠে আসার জন্য প্রাণপণ হাঁটছে। কে মানুষটা? সবাই যখন এ পৃথিবীতে ঘুমিয়ে পড়েছে, এমনকি কীট পতঙ্গ, তখনও একজন মানুষের কাজ থাকে। তার কাজ ফুরোয় না। এতক্ষণ মনে হলো
এ নিশ্চয়ই ইসম হবে। সূর্যকান্ত পণ্ডিতকে বারদির স্টিমার ঘাটে তুলে দিয়ে ফিরে আসছে। এসে লণ্ঠন রাখবে দক্ষিণের ঘরে, হাত পা ধোবে, নামাজ পড়বে, তারপর বালির চরে নেমে তরমুজ ক্ষেত পাহারা দেবে। ইসম বলেছিল, সাদা জ্যোৎস্নায় যখন বালির চরে পাতার ভিতর তরমুজ ভেসে থাকে এবং নদীতে যখন রাতের পাখিরা নামতে শুরু করে, দূরের মসজিদে আজান শুনলে তখন তার দু হাত ওপরে তুলে কেবল দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। তার ঘুম আসে না চোখে। সে সেই এক জগতের মায়ায় জড়িয়ে যায়। নির্জন মাঠে তার তখন কেবল মনে হয় আল্লাহ এক, তার কোনো শরিক নেই। বড় বউ বলেছিল, আমায় একবার নিয়ে যাবে? সাদা জ্যোৎস্নায় আমি তোমার তরমুজ ক্ষেত দেখব, তোমার আল্লাহর করুণা দেখব। ইসম বলেছিল, গেলে আর ফিরতে ইচ্ছা হইব না। বড় বউ বলেছিল, কেন, আমি কি সেই মায়ায় জড়িয়ে যাব? সাদা জ্যোৎস্না, নদীর চর এবং তরমুজ ক্ষেত আর নির্জন রাতের কোনো এক দূরবর্তী আলোর মায়া বড় বউকে টানে। কে জানত এই মায়ার টানে যথার্থই বড় বউ এক রাতে পাগল মানুষের পিছু পিছু প্রায় সেই আদম ইভের মতো নদীর চরে নেমে যাবে। সেটা এক বসন্তকালের ঘটনা। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৫বিংশ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।